গত ১৬ বছর আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এবং দিল্লির উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করেছে প্রথম আলো এবং ডেইলি স্টার। পত্রিকা দুটি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের বিরুদ্ধে চালিয়েছে মিথ্যা অপপ্রচার। তাদের প্রকাশিত অসংখ্য সংবাদ ছাপা হয়েছে, যা সম্পূর্ণ মন গড়া তথ্য দিয়ে। শুধু তাই নয়, ২০০৮ সালে পত্রিকাটি বিএনপির নামে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে আলোচিত বেশ কিছু প্রতিবেদন রয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর, তারেক রহমান, হারিস ও মামুনকে তৎকালীন সময়ের মহা দুর্নীতিবাজ আখ্যা দেওয়া হয়। আরও বেশ কিছু প্রতিবেদনের শিরোনাম করা হয় খালেদা জিয়ার সম্মতিতে বসুন্ধরার কাছে ১০০ কোটি টাকা চেয়েছিলেন তারেক। জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি। জড়িতদের রক্ষায় বারবার সাজানো তদন্ত। বাবর আসামি হচ্ছেন সন্দেহে তারেক। হামলার আগে বৈঠক হয় উপমন্ত্রী পিন্টুর বাসায় শিরোনামে প্রথম আলো প্রকাশ করে অসংখ্য সংবাদ। পরে এসব প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলেন রাজনৈতিক মহল ও সাংবাদিক সমাজ। ২০০৭ সালের মে মাসে আপনাদের দুটা খবরের হেডলাইন আমি বলে, টিএফআই সেলে যে ফালু বলেছে আকবর সোবহান সাহেবের ছেলেকে বাঁচানোর জন্য তারেক জিয়া এত কোটি টাকা দিচ্ছে, একদম ফিগারটা সব উল্লেখ ছিল, ৫০ কোটি টাকা দিচ্ছে। কাগজ ছেপেছে। বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন প্রথম আলোর করা বেশ কিছু সংবাদের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সেসব সংবাদের শিরোনাম ছিল জঙ্গিদের মদতদাতা বিএনপির ৮ মন্ত্রী সংসদ। হত্যা নির্যাতন করেও রেহাই পাচ্ছে বাংলা ভাই বাহিনী। অভিজাত এলাকায় এবার বিএনপি পল্লী। ১০০ প্লটের ৮৪টি পেলেন বিএনপির মন্ত্রী সাংসদরা। দুর্নীতিতে টানা ৩ বছর শীর্ষে বাংলাদেশ সহ বিভিন্ন ধরনের মন করা তথ্যে ভরপুর। এভাবেই ২১শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে প্রথম আলোর সাজানো জজ মিয়া নাটকেই তছনছ হয়ে গিয়েছে অনেক নিরীহ মানুষের জীবন। মুফতি হান্নানের মতো একজন সহজ সরল আলেমকে বানানো হয়েছিল বিরাট জঙ্গি। অবশেষে ফাঁসিও হয়েছে তার। এভাবেই ভারতের সাথে মিলেমিশে জঙ্গি নাটক সাজিয়ে অনেক আলেমের জীবন নষ্ট করেছে প্রথম আলো। আমি স্পষ্ট বলতে চাই যে প্রথম আলো পত্রিকা তাদের সামনে, ওখানে ডিবি মুনির ছিলেন এবং তার বস ছিলেন এই পুলিশের সাবেক আইজিপি। তিনি তখন ছিলেন ঢাকা মেট্রোপলিটনে, তিনি পুলিশ কমিশনার ছিলেন। তো ওনারা আমাকে একটু মনে করছিলেন হুজুর টাইপের মানুষ, হাবাগুবা টাইপের হয়তো এভাবে ভাবছিলেন। হাত করার পরই আমাকে একটু দূরে দাঁড় করিয়েছিলেন। ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম। ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার, একদম হেডলাইন এটা। তো এরপর ধারাবাহিক যে ঘটনা ঘটলো, এই আমাকে রাতের গভীরে জিজ্ঞাসাবাদ করা হতো, বিভিন্ন সময় থেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে আমার স্কুলের আরও 2জন টিচার ছিলেন, কখনো সম্মিলিত কখনো একা একা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতো। আমার সাথে যেটা করছে সেটা আমি দেখছি যে ওনারা বিভিন্ন জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন মিডিয়ার সাথে তারা ফোনে আলাপ। আমি আসলে ওই সময় 164 বাস্তবতা সম্পর্কে আমার এতটা জানা ছিল না। আমি পরে যখন জেলখানায় গিয়েছি তখন শুনেছি যে 164 এর কারণে একজনের ফাঁসি বা একজনের যাবজ্জীবন এরকম হয়ে যেতে পারে। আর বাস্তবে ওইখানে কি লিখেছে এটা আমাকে পড়ারও সুযোগ দেয় না, আমি পড়তেও পারিনি। ঠিক আছে, শুধু আমাকে আসার আগে কাউন্টার টেররিজমের এডিসি ইমরান সে শিখিয়ে দিয়েছে, বলবেন TNT কলোনি থেকে আপনাকে অ্যারেস্ট করেছে। আমি আরো 4-5 জনকে নাশকতা করার উদ্দেশ্যে একত্রিত হয়েছি। দুপুর 12টার সময় পিসডালা রাস্তার কাছে একত্রিত হয়েছে। গোপন তথ্যের সূত্র সংবাদ পেয়ে তারা আমাকে সেখানে ধরতে গিয়েছে, বাকিরা পালিয়ে গেছে, আমি ধরা পড়ে গেছি। আমাদের জঙ্গি সংগঠন বা বাংলাদেশটা অস্থিতিশীল করার জন্য সকল প্রচেষ্টা সর্বসময়টা ভারতের, যেই ফর্মেই হোক। জেএমবিটা কিন্তু আপনার ওই যে বলে না, চরমপন্থী দলকে নির্মূল করার জন্য তারা সৃষ্টি হয়। প্রথমে দর্শন ঢুকাই দেয় ভারত যে তুমি এই কাম করো, এবং তার যে এক্সক্লুসিভগুলি দেওয়া হয়, পাওয়ার জেল, প্রত্যেকটার গায়ে লেখা মেড ইন ইন্ডিয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হক জিয়াকেও জঙ্গি বানাতে দ্বিধা করেনি
প্রথম আলো। Major Jia was outstanding officer of 21st Long Force. He was sword of honor. খুঁজে খুঁজে দেখলাম একটা 3 জন ক্যাপ্টেনের পেলাম, তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন। এক নম্বরে হলো ক্যাপ্টেন জিয়া। ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার, যে সময়ে কম্পিউটার আর্মিতে চালুও হয় নাই, সে সময় হি ওয়াজ এক্সপার্ট ইন আইটি, এবং আইটি এক্সপার্ট ছিল, এবং আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট আইকিউ তার ছিল, টপ লেভেলের আইকিউ। তো আমি জিওসি কে নাম দিলাম, স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে। জিওসি 1 নম্বরটা টিক করে দিলেন, জিয়াকে আনা হলো ডিভিশন হেডকোয়ার্টারে। তো ডিভিশন হেডকোয়ার্টার স্টাফ হিসেবে আই হ্যাড এন্ড এভরিবডি হ্যাড ভেরি গুড রিলেশন। জেনারেল ইয়েও বলতে পারবেন এখন, আমি যার নাম বললাম, হ্যাঁ উনিও বলতেন, উনি তো ওনার ডাইরেক্ট আন্ডারে ছিলেন এই ক্যাপ্টেন জিয়া। আর কাজকর্ম এত সুন্দর, এত গোছালো, যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত। যত রকমের জঙ্গিবাদের অপকর্মের পরিকল্পনাকারী হিসেবে তাকে একটা কাগজে কলমে একটা চরিত্র ক্রিয়েট করেছে আমাদের গোয়েন্দা বাহিনী, এবং সব কিছুর বিরুদ্ধেই পিছনেই তাকে বলা হয় যে জিয়া এগুলো করছে। এক্সট্রিমলি সে একজন আপরাইট অফিসার, সে তার কোর্সের ফার্স্ট সোর্ড অফ অনার, 40/41 লং কোর্সের অফিসার, পদাতিক বাহিনীর অফিসার, সে সেনাবাহিনী ম্যাটেরিয়াল, মানে সে সেনাবাহিনীর প্রধান ম্যাটেরিয়াল। সে ভবিষ্যতে যদি থাকতো তাহলে হয়তো ওই দৌড়ে থাকতো, ওয়ান অফ দি জেনারেল। আমাকে গ্রেপ্তারের পরে যে বিভিন্ন বিষয়ে নির্যাতন করা হয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মেজর জিয়া। মূলত মেজর জিয়া কে এটা আমার আদৌ জানা নেই, কখনো তার সাথে আমার পরিচয় হয়নি, দেখাও হয়নি, কিন্তু প্রচার করা হলো মেজর জিয়ার সাথে আমার সম্পর্ক আছে, আমার মাধ্যমে সে জঙ্গি হয়ে গেছে। আমার মনে হয় শেখ হাসিনার রোষানলে যারাই পড়ে, তাদেরকে সে কোনো না কোনোভাবে ধ্বংস করার পায়তারা করে। বিডিআর বিদ্রোহের নামে যে সকল সেনাবাহিনীর কর্মকর্তা অফিসারগণ হাসিনা বিরোধী ছিল, তাদের হত্যা করা হয়। এরপরেও যারা থেকে যায়, মূলত তাদের জন্যই এই জঙ্গি তকমা আটা হয়। এসব কারণে দীর্ঘদিনের চাপা ক্ষোভ থেকে প্রথম আলো অফিসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। সেই পোড়া অফিসের ধ্বংসস্তূপ দিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে প্রথম আলো। প্রায় 1.5 মাস ধরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকে এনে দেখানো হচ্ছে পোড়া চিত্র। সেসব নিয়ে খবরও প্রচার করছে সামাজিক মাধ্যমে। তবে ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধ রেখে এতদিন এসব খবর প্রচার করলেও প্রদর্শনীর শেষ দিনে খুলে দেওয়া হয়েছে মন্তব্যের ঘর। এতে দেখা গেছে একদিন আগে পোস্ট করা খবরটিতে প্রতিক্রিয়া দেখিয়েছে মাত্র 679 জন। এর মধ্যে প্রথম আলোর খবরের শিরোনাম দেখে হাসি দিয়ে উড়িয়ে দিয়েছেন 531 জন ফেসবুক ব্যবহারকারী। অর্থাৎ বেশিরভাগ মানুষই খবরটিতে পাত্তা দেয়নি। কমেন্ট সেকশনের অবস্থা আরও ভয়াবহ। প্রতিবেদন লেখা পর্যন্ত এই খবরে কমেন্ট পড়েছে মাত্র 197টি, যার প্রায় সবই নেতিবাচক, যা প্রথম আলোর বিরুদ্ধে করা মন্তব্য। জুয়েল রবি তিরস্কার করে লিখেছেন, এই ধ্বংস যুদ্ধের চেয়েও বেশি হয়েছে, ফিলিস্তিনেও এতটা ক্ষতি হয়নি। মোয়াজ্জেম হোসেন প্রথম আলোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে লিখেছেন, নাটক বেশি হয়ে যাচ্ছে না? নিশাদ চৌধুরী নামের আরেক ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, এই নাটক দেখে ফ্যাসিস্টের স্বজন হারানোর বেদনার কথা মনে পড়ে গেল। এর ঠিক নিচেই একজন মন্তব্য করেছেন, সমস্যা নেই, লীগ কোনোদিন ক্ষমতায় আসলে এটা বইতে দেওয়া থাকবে, পোলাপান পড়বে, বলা যায় না এই সরকারেও হতে পারে। সরকার মঈনুদ্দিন লিখেছেন, ইউক্রেনের কথা মনে পড়ে গেল। আরএন ব্যবহারকারী প্রশ্ন করে লিখেছেন, এটা নাকি পোড়ানো যায় না, তাহলে ধ্বংস করানো যায়? পারমাণবিক বোমার সাথে তুলনা করে সালমান বাবু লিখেছেন, ওখানে পারমাণবিক বোমা পড়েছিল। ভয়েস অফ ইনকিলাব লিখেছে, কমেন্ট বক্স খুলে দেবার জন্য ধন্যবাদ, প্রতিবাদ করে যান, করতে করতে ইন্ডিয়া চলে যান। এর ঠিক নিচেই একজন মন্তব্য করেছেন, নাটক আর ভালো লাগে না। সাইফুদ্দিন গাজী মন্তব্য করেছেন,
প্রথম আলো শুধু নিজের জন্যই কাঁদতে জানে, মানুষের জন্য নয়। সৌরভ ইসলাম লিখেছেন, এই যন্ত্রণা তাহলে শেষ হলো? সাজ্জাদ হোসেন লিখেছেন, এই নিউজ কি প্রতিদিন করা লাগে? এভাবে যদি ধর্ষণ আর দুর্নীতির বিরুদ্ধে প্রচার করতেন তবে জনগণের মাথায় থাকতেন। রাজীব হোসেন লিখেছেন, নাটক একটু কম করলে ভালো হতো না? বাংলাদেশ জনগণকে আবার খেপিয়ে তুলো না, এবার ধরলে পালাবার জায়গা পাবা না। মঞ্জুরুল ইসলাম প্রথম আলোর হেদায়েত প্রত্যাশা করে লিখেছেন, এসব নাটক বন্ধ করো, চারিদিকে যুদ্ধের যে অবস্থা, আর এরা আছে প্রদর্শনী নিয়ে। আল্লাহ হেদায়েত দান করুক। রিফাত আকাশ হাদির বিখ্যাত উক্তিটি উল্লেখ করে লিখেছেন, এসব এখন আর জনগণ খায় না। বাউন্ডুলে নামে আরেক ফেসবুক ব্যবহারকারী প্রথম আলোকে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, সত্যি করে বলছি, এইবার সবাই বুঝে গেছে, যদি গণ অভ্যুত্থান কখনো আবার ফিরে আসে সেই ক্ষেত্রে কি কি করতে হবে, কি এই বাংলার জমি থেকে সমূলে উৎপাটন করতে হবে সবার ধারণা এসে গেছে। নিশ্চিন্তে থাকুন, পরবর্তী কোনো এক অভ্যুত্থানের আশায় ফলাফল হাতে নিতে রেডি থাকুন। রুশদা জিকরা নামের আরেকজন তাচ্ছিল্য করে লিখেছেন, বাচ্চাদের জাপানের হিরোশিমা নাগাসাকিতে তো আর দেখাতে পারবো না, ভাবতেছি প্রথম হিরোশিমা ডেইলি নাগাসাকিতে নিয়ে আসব। নজরুল ইসলাম মন্তব্য করেছেন, একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, সেদিন ভারতে গিয়ে প্রদর্শনী করা লাগবে, অতএব নাটক যা করার করে নাও। এভাবে গোটা কমেন্ট বাক্স জুড়ে সবাই প্রথম আলোর এই প্রদর্শনীকে রীতিমতো নাটকের অংশ হিসেবে মন্তব্য করেছে। নেতিবাচক কমেন্টে সয়লাব গোটা কমেন্ট বক্স, অর্থাৎ সাধারণ মানুষ কেউ তাদের প্রদর্শনীকে ভালোভাবে নেয়নি। এর মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় প্রথম আলো সমাজে তার গ্রহণযোগ্যতা এবং আস্থা হারিয়েছে, এমনটাও মনে করেন অনেকে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।